অজিত পাজার কৃতিত্ব, মমতা ব্যানার্জির কৃতিত্ব। আপনার শ্বশুর মশাই নটি বিনোদিনীর 100-এর ওপর প্রচুর নাইট করেছে। যখন রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, ওখানে গিয়ে নটির বিনোদিনী এবং শ্রী শ্রী ঠাকুরের ভূমিকায় বাবা মানে স্বামীজিরাই মুগ্ধ হয়ে তাকে যে মেকআপ করতো শ্রী শ্রী ঠাকুর, অজিত পাঁজা সেই ভূমিকায়, আর তার মেকআপ করছেন একজন মুসলিম মেকআপ আর্টিস্ট। এটা থেকে অনেক কিছু শেখার। আপনি আবার ভাবুন, এটা করলে 2004-এর লোকসভা ইলেকশন আসছে, তখন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম রাজাবাজারে যখন ক্যাম্পেইন করছে, তখন উনি মোহাম্মদটাকে এম বড় ডি বড় মোহাম্মদ সেলিম লিখতেন। আর ওটাই যখন তথাকথিত হিন্দু পাড়াতে এলে ওই দুটো হচ্ছে স্মল এমডি হয়ে যাচ্ছে। এনারা বিজেপির এগেন্স্ট বললে ওই বীজটা যে ওদের মধ্যে ছিল না, তা আপনি এক্সপ্লয়েট করেছেন ওই কবিরাজ। রাজাবাজারে গিয়ে ওইভাবে লেখা, আর ধরুন রাজা দীনেন্দ্র স্ট্রিটে অন্যভাবে লেখা। আপনারা জানেন আমরা বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মুখোমুখি হয়েছি, আর আজকে যে মানুষটির মুখোমুখি হয়েছি এক কথায় তাকে খুব কাছ থেকে পাওয়া যায়, এবং তিনি পশ্চিমবঙ্গ সরকারের কি বলবো প্রথম 5 জন মন্ত্রিত্বের মধ্যে একজন। বর্তমানে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শশী পাজা। আমরা বাকিটুকু তো তার কাছ থেকে শুনবো, তার আগে পরিচয় করে দিই। নমস্কার শশীদি। নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রথমত আপনার প্রশ্নে আমি জানি না, ওই 5 জনের কথা বললেন, আমি একটু মানে কিরকম ভয় পেয়ে গেলাম, কিন্তু আপনারা যে এত ভালোবাসেন কিংবা স্নেহ, তাই জন্যে আপনাদের এই ভালোবাসাটা এইভাবে এলো, তার জন্যে ধন্যবাদ। এটা ঠিক যে আমি সম্পূর্ণ একটি অরাজনৈতিক পরিবার থেকে এসেছি, মানে বিয়ে হওয়ার আগে, বহু বছর আগেকার কথা, কিন্তু এই বিয়ে হয়ে একটি সম্পূর্ণ রাজনৈতিক পরিবারের বিয়ে, দুটো ভিন্ন বলতে গেলে সেই অর্থে ব্যাকগ্রাউন্ড। কারণ পলিটিক্সে যারা আছে তাদের সমাজের প্রতি এবং অত্যন্ত ব্যস্ত তাদের জীবন থাকে। আমি ওরকম একটি পরিবারে, অবশ্য প্রতিষ্ঠিত পরিবার এবং শিক্ষিত পরিবার, সে পরিবারে আমার বিয়ে হলো। প্রসূন পাঁজা আমার হাজবেন্ড, তিনিও আরজি করেছিলেন, আমিও আরজি করেরই স্টুডেন্ট ছিলাম সেই সময় আলাপ, এবং তারপর বিয়ে যখন আমরা আমাদের এমবিবিএস কমপ্লিট করলাম। আমি সেইভাবে এসছি এই পরিবারে তখনও চিকিৎসক জীবনেই চলছিল, কিন্তু আমি আমার শ্বশুরমশাই বিখ্যাত মানুষ, এখনো মানুষ তাকে মনে রাখেন, শ্রদ্ধা জানান, এবং তার কর্মদক্ষতা, তার রাজনৈতিক তীক্ষ্ণতা, এ কোনোই প্রশ্ন নেই অজিত পাজায়। এবং তাকে দেখেছি এত পরিশ্রমী, আর এত মানুষ, প্রত্যেকটি মানুষকে একবারে কাছে টেনে নেওয়া, তার মধ্যে এই গুণটা এত বেশি ছিল। প্রত্যেকে মনে করতেন অজিত পাজা বোধহয় আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। এটা দেখলাম। আমার শাশুড়ি মাকে দেখলাম, জয়া পাজা, তিনি বাবাকে তিনি নিজে শিক্ষিকা ছিলেন এবং পড়াতেন, কিন্তু বাবার রাজনৈতিক সহধর্মিণীও ছিলেন বলতে গেলে সত্যি। কারণ অনেকগুলো মহিলাদের নিয়ে সংগঠন, তখন কংগ্রেস, এই সমস্ত মা করতেন, এবং আমি দেখেছি সেটা তিনি করেছেন, খুব পরিশ্রম তিনিও করেন। কিন্তু তারপরে মা চলে যায়। জয়া পাজা, আমরা দেখেছি জয়া পাজা ভবনও দেখেছেন। তারপরে মা চলে গেলেন 1996 সালে, এবং সেটাও খুব হঠাৎ। চলে যাওয়ার পরে অবশ্যই আমার শ্বশুরমশাই খুবই বেঁকে করেছিলেন, কিন্তু তারপরে যেন ওই ভ্যাকিউমটার জন্য তিনি বললেন আমাকে, তখন আমি পুরোদমে আমার চিকিৎসক জীবনে শুনি এটা। তখন আপনি রাজনীতিতে আসেন না, তার আগে আসেনি। তখন উনি বললেন যে যদি সেই সময় অ্যাসিস্ট করি, মানে সেইটা থেকেই, মানে অবশ্যই তার
তার কি বলবো, তিনি পরামর্শ যেমন দিতেন এবং গাইডেন্সটা দিতেন। এবং মহিলা সংগঠন যেটা ছিল তখন উত্তর পূর্ব কলকাতা লোকসভা কেন্দ্র, উত্তর পূর্ব আর উত্তর পশ্চিম দুটো উত্তর ছিল। পশ্চিম আলাদা ছিল দুটো, আর একটা দক্ষিণ কলকাতা ছিল। উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের 32টা ওয়ার্ড, সে 32টা ওয়ার্ড নিয়ে বাবার সঙ্গেও করতাম এবং মহিলাদের যে সংগঠন সেটাকে করে নিলাম। তখন কংগ্রেস, তারপর অবশ্যই 18 বছর পরে বাবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তৃণমূল কংগ্রেসের জন্য তৃণমূল কংগ্রেসের তারপরে এই অর্গানাইজেশনাল কাজে আসা। কিন্তু তার সঙ্গে আমার চিকিৎসকের যে কাজ ছিল অ্যাজ এ চিকিৎসক, এবং আমি একটা ইনস্টিটিউটের অ্যাটাচমেন্ট ছিল, সেটাও কিন্তু ছিল। ফলে ওইভাবে ইন্ট্রোডাকশন। আচ্ছা, না সেক্ষেত্রে যে আপনি দীর্ঘদিন আপনার শ্বশুর মশাইয়ের সাথে আপনি বিভিন্ন মানুষের কাছে ঘুরে বেরিয়েছেন, সেটা তো সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে, কোনো রাজনৈতিক পদ নেই, কিছু নেই, কোনো প্রশাসনিক পদ নেই। তা সেক্ষেত্রে আপনি যে এই সমাজ সেবামূলক যে কাজগুলো করে গেছেন, সেক্ষেত্রে মনে হয়েছে যে সেই কাজগুলো করেছেন বলে আহ, আজকে রাজনীতিতে আপনার অনেক সুবিধা হয়েছে এবং আপনি রাজনীতিটা শিখেছেন। অনেকেই এখন মানে শেখেন, মানে রাজনীতি করবার জন্য রাজনীতি করে, কিন্তু আপনি রাজনীতিটা রীতিমতো বহু বছর ধরে শিখেছেন। এইটা আপনার একটা আলাদা অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ নিশ্চয়ই, কারণ ধরুন একটা পাবলিক স্পিকিং যেটাকে বলে, মানে একটা মঞ্চে উঠে বক্তব্য রাখার বিষয়টা, ওটা কি আর আমার খুব একটা প্রয়োজন ছিল অ্যাজ এ চিকিৎসক? কিংবা যখন আমি পড়াশোনা করছিলাম, হ্যাঁ নিশ্চয়ই ওই মেডিকেল সেমিনার ইত্যাদি বলা। কিন্তু এই যে পাবলিক অনেক মানুষ বসে আছে, রাজনৈতিক কথা, এবং আমরা পুরো সায়েন্স বিজ্ঞানের জগৎ, আমি তো ল স্টুডেন্টও নই কিংবা হিস্ট্রি স্টুডেন্টও নই। ফলে ওই দেখে দেখে ওনাকে দেখে, উনি তো বলতেন সুবক্তা সত্যি যেটাকে বলা যায়, এবং তার কাজ সেগুলো দেখে এবং বোঝা, উনি যেটা করতে বলতেন আমাদেরকে, সেটাকে একবারই ডিটেলে ফলো করা, আমার মনে হয় ওটা ট্রেনিং হিসেবে আপনি বলতে পারেন, ট্রেনিংই হয়ে যাচ্ছিল। এবং ক্রমাগত তারপর নিজেও আমি দেখতাম তিনি তো পড়তেন, আমিও সে পড়া, কিংবা ধরুন কোথাও যদি বলতে হয় তাহলে পরে সুন্দর করে যাতে মানুষ এটা আকর্ষিত হয়, মানে আপনি অনেক ফলো করতেন। ফলো করতাম। তাহলে সেটা ওই ইনভেস্টমেন্ট আপনাকে করতেই হবে, আর পড়তে হবে, ভালো বলতে গেলে তথ্য থাকতে হবে, এগুলো দেখতাম তাকেও। সুতরাং মানে আট ভাট বলবে, উনি ওই টাইপের ছিলেন না যে একদম এমনি কিছু বলে দিতেন। সুবক্তা ছিলেন, মানুষ দাঁড়িয়ে শুনতেন। মানে একবারে গল্পের মতো বলে দিতেন। তাহলে ওইগুলো দেখলাম, এবং সত্যি নিজের তো রাজনৈতিক প্রত্যাশা ছিল না, সুতরাং অলওয়েজ ওনার একটা এক্সপেকটেশন আছে, উনি একটা বেঞ্চমার্ক বলে দিয়েছেন, উনি আজকে একটা টার্গেট সেট করে দিয়েছেন, এইগুলো করতে হবে একদম বলবেন। তারপর তিনিও দেখলেন যে আমি বেশ ভালো আচরণ তিনি যেমন করতেন, মধ্যে দিয়ে মহিলারাও বেশ খুশি ছিলেন আমাকে। মানে ওইগুলো করতে করতে আমার এখনো মনে আছে যে তার মুখ থেকে যদি প্রশংসা আসে, অবশ্যই তিনি নিশ্চয়ই এনকারেজও করছিলেন যাতে আরো ভালো কপি করা যায়। কিন্তু আমার মনে হচ্ছে উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তখন মহিলাদের সম্মেলন, আচ্ছা, এবং সেই হল থিয়েটার আমাদের যেমন রঙ্গনা হয়েছে তখন খোলা ছিল, পুরো ভর্তি ছিল মহিলা। কত খুশি ছিলেন তিনি, বললেন যে এত ভালো কাজ হয়েছে, দেখো এতদিনে কত সুন্দরভাবে সংগঠিত করেছে। এবং অবশ্যই মহিলারা যারা উপস্থিত ছিলেন তারা তাদের অজিতদার জন্য তো এসছে, কিন্তু ওই যে ডেডিকেটেডলি তাদেরকে একসঙ্গে করা, ফলে এইভাবে ট্রেনিং। তিনি তার নির্বাচনগুলোতে আমাকে পোলিং এজেন্টও করেছে, শিখলাম, আচ্ছা, কাউন্টিং এজেন্ট করে, মানে একেবারে গ্রাসরুট লেভেলে যে কাজগুলো। আচ্ছা, এটা তো আমরা প্রচারে যেতাম সকালে অটো নিয়ে, আর ওই দেশাত্মবোধক গান আপনি বাজতো। অটো প্রচার করেছেন? হ্যাঁ, দেশাত্মবোধক গান সেগুলো বাজতো। তারপর আমরা চলে যেতাম বিভিন্ন এখন উত্তরণ বলা হয় বস্তি অঞ্চল করতে। বাবা তার অন্য ডোর টু ডোর আছে, কিংবা অন্য জায়গা আছে, এগুলো সব নির্বাচন হিসেবে আমাদেরকে বলে দিত যে আমাদের টাইম টেবিল হয়ে যেত যে মহিলাদের নিয়ে আমরা এই এই জায়গাগুলো করবো, এই যে প্রচার। তারপর ওনার পোলিং এজেন্ট হওয়া, ওয়ান অফ দি পোলিং, মানে 32টা ওয়ার্ডে তো বহু পোলিং এজেন্ট, তার মধ্যে আমি হলাম, কাউন্টিং এজেন্ট হলাম। আর ওই সময় না কাউন্টিং, সে মানে দিন নেই রাত নেই, কাউন্টিং চলেছে, তো ব্যালট পেপার। তো মানে মানে কবে কখন ঢুকলাম
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আর সেই রাত্রিরে খাওয়া টাওয়াগুলো আসতো, সে পরের দিন সকাল দুপুর হয়ে গেল তখন রেজাল্ট বেরোচ্ছে। কিন্তু ওর বয়সটাও কম ছিল এবং তখন আমরা এইগুলো করেছি। তারপর তার শেষ ইলেকশনেতে অনেক বড় এলাকায় 3টি ইলেকশন এজেন্ট তিনি করেছিলেন, তার মধ্যে আমাকেও একজন ইলেকশন এজেন্ট মানে তার সেটা মানে এর জন্যই কি বলা হলো যে কর্মীরা আপনার খুব কাছে চলে যেতে পারে, মানে আপনি কর্মী ছিলেন বলে এবং কর্মীদের কথা বুঝতে পারেন খুব সহজে। আপনাকে সত্যি আর এত আপনি ধরুন একজন যে আমাদের কর্মী হয় তার তো ও জানে রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো সেই জায়গা পৌঁছবে না, ওটা অনেকজন আছে, কিন্তু তবুও মনে প্রাণে সে দলের কাজ করছে এবং মনে প্রাণে দলকে ভালোবেসে সে করছে। এটা যে কত বড় ব্যাপার। মানে আমরা তবুও ভাবতে পারি যে হ্যাঁ আমাদের একটা স্থান হবে, প্রমিনেন্স হবে, হ্যাঁ এটা উপলব্ধি। তারা কিন্তু কত সিম্পলি, কত যেটাকে বলে মাটির সৈনিক, মানে ফুট সোলজার্স। তাহলে তাদের পালসটা বুঝতে হবে, ওই তাদের কথাটা, তাদের আবেগটাও বুঝতে হবে, ওইটুকু ভালোবাসার কাছে নাম মনে রাখতে হবে। আপনার যারা আপনার সঙ্গে ঘুরছেন তাদের নামটা মনে রাখবেন, এটাই অনেক হবে। নামটা মনে রাখতে হবে, কোথায় থাকে, কোন ওয়ার্ড ইত্যাদি থাকলে ওই রেকগনিশনটা। ছোটোখাটো সমস্যাগুলো থাকে, পারিবারিক হতে পারে তাদেরও, তো সেগুলোকে দেখা। আমার মনে হয় এইগুলো বাবা করেছেন, দেখেছেন, আমি দেখেছি। কলেজ জীবনে রাজনীতি করেছেন? একদমই না, সত্যি কথা, মিথ্যে কথা বলার হচ্ছে। আর জীবনেতে পড়াশোনার চাপেতে হ্যাঁ অনেকেই করে, খুব রাজনৈতিক ভাবে সচেতন। হ্যাঁ আমরা পরোক্ষভাবে কংগ্রেস সমর্থক ছিলাম ঠিকই, কিন্তু আমি নিজে স্টুডেন্ট লিডার ইন কলেজ ওইসব আমার মনে হয় ফেস করতো শাব্দিক বলে একটা ফেস করতো, শাব্দিক লোবেল। না, আমাদের মধ্যে লোবেলিয়া আছে, লোবেল। আর জীবনে লোবেলিয়া ছিল। আমি বেশ কয়েকবার লোবেলিয়াতে পারফর্মও করেছিলাম। প্রসঙ্গবাবুর সাথে কিভাবে? আর জীবনের পরিচয় আচ্ছা, একই ব্যাচে, আমরা একই batch। সেম ব্যাচ। আপনাদের লাভ ম্যারেজ? ইয়েস। মানে প্রসঙ্গবাবু মানে আপনি খুব নমনীয় ছিলেন কলেজ লাইফে, মানে খুব সহজেই আপনার কাছে এসে বলতে পেরেছি। না ওইগুলো আমাদের তো ওই পড়াশোনার মধ্যে ভালোবাসা ঠিকই, কিন্তু ভালোবাসার সময় থাকে না, কারণ আমি অনেক দূর থেকে আসতাম। আমি তো সবাব থেকে উত্তরপাড়া, আমি উত্তরপাড়া হিন্দুস্তান মোটরস রোজ যাতায়াত আছি। পড়াশোনা কারিকুলাম আমাদের 4.5 বছরের কোর্স এবং আর যাতায়াতের সময় লাগতো। আমি কিন্তু একবারই 3 নম্বর বাস দিয়েই ট্রাভেল করতাম আর্চিকর থেকে, কিংবা আর্চিকর থেকে লঞ্চে উঠে হাওড়া থেকে স্টেশন হিন্দমতো স্টেশনেও নামতাম। তো আমার ওই বাসে সাধারণভাবে যাতায়াত করা কিংবা ট্রেনে যাতায়াত, লোকাল ট্রেনে, এই সমস্ত ছেড়ে দিতেন না কখনো? হ্যাঁ ছেড়ে দিত। এই ওই আর্চিকর থেকে শ্যামবাজার হয়তো আমরা হেঁটে হেঁটে চলে এরকম হয়েছে। আর আমাদের গ্রুপও ছিল, ফ্রেন্ডস একসঙ্গে, অনেক ছেলেরা মেয়েরা আমরা একসঙ্গে এক একটা গ্রুপ তৈরি হয়ে যায়। মানে তো যথেষ্ট ব্রিলিয়ান্স, মানে সেই জয়েন্ট এন্ট্রান্স পাস করে, হ্যাঁ একদম জয়েন্ট পাস করে যথেষ্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারপরে এই রাজনীতিতে আসা, মানে মনে হয় যে আপনার পাশাপাশি আপনি, মানে আমি একটু জানিয়ে রাখি যে আমি যখন এখানে এসেছি তখন কিন্তু ম্যাডাম কোনো একটা প্রেসক্রিপশন নিয়ে কাউকে ভর্তি করানোর ব্যাপারেও কিন্তু তারা তাদের কর্মীদের সাথে ডিসকাস করছিলেন, ভোট প্রচার, এখন নানা প্রচুর কাজ, তার মধ্যে এই সময়গুলো পাচ্ছেন কি করে? মানে মানুষের জন্য এখনো ভেবে যাচ্ছে না। আমি দেখছি যে আপনি ফোন করে করে ব্যস্ত হয়ে পড়ছে যে তাকে এই কাজটা করতেই হবে। এটা কিন্তু একটা সাধারণ কাউন্সিলরও হয়তো বা করে না, আমি মানে স্বাভাবিকভাবেই বলছি, কিন্তু তিনি বিধায়ক নন, রাজ্যের একজন গুরুত্বপূর্ণ। আমি বলি কি চিকিৎসক, আমি তো তার প্রেসক্রিপশন দেখে তো আমি তো পুরোটাই মেডিকেল ল্যাঙ্গুয়েজটা ফলো করতে পারি। এবং আপনি বলছিলেন যে ডাক্তার এত লিখেছে, হ্যাঁ হ্যাঁ, ফলে তাকেও গাইড করতে পারছি। এবং এই যে কোনো মেডিকেল কন্ডিশন কিংবা এমার্জেন্সি, মানুষ কিন্তু ওটার জন্য খুব একটা সাপোর্ট চায়, মানে সাহায্য চায়। এই যে ভর্তি করা ইত্যাদি, আমি যে মেডিকেলি বুঝতে পারছি, ফলে এক্ষুনি ওকে নিয়ে ছুটবো,
না একদিন বাদে ছুটবো, এটাও অ্যাসেসমেন্ট করতে পারছি, তার জন্য যা ব্যবস্থা ইত্যাদি। আমার মনে হয় এটা সামগ্রিকভাবে শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের আমার অঞ্চলের মানুষও বুঝবেন। তার বিধায়ক শুধু বিধায়ক নয়, তিনিও চিকিৎসক। তো আমার মনে হয় ওটাও খুব এক সুযোগ added পেলে এখনো advantage। চিকিৎসা করেন আমি কর্মীদের কখনো এখনো- অসুস্থ হয়ে পড়লে? না, ওটা তো দিদি স্বাস্থ্যসাথী আর ইত্যাদি করে দেওয়ার পরে। আর আমাদের পৌরসভার স্তরেতে আমাদের আরবান প্রাইমারি হেলথ সেন্টার করে দিয়ে ডক্টরস গুলো ওখানে অ্যাভেলেবেল থাকে, সবটাই থাকে। নিশ্চয়ই আমি একটা গাইডেন্স অবশ্যই দিই। এবং এটা বলা যে আদারওয়াইজ আমি একটা প্রাইভেট প্র্যাকটিসে আছি এখনো। সেটা হচ্ছে আমি আল্ট্রাসাউন্ড দেখি। আচ্ছা। আমি একটা ইনফার্টিলিটি ইনস্টিটিউটের সঙ্গে কাজ করি, যেটা ডক্টর সুদর্শন ঘোষ তাকে চিনবেন, যিনি একসময় দিদির ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, পিডাব্লিউডি আচ্ছা। পাওয়ার, আপনার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, সুদর্শন দা। তারপর উনি ওই টার্মটাই ছিলেন, মানে আমরা 2011 থেকে 16 যেটা হচ্ছে, কিন্তু ডক্টর কাকলি ঘোষ তারই আসবে। তা এদের সঙ্গে এনাদের সঙ্গে আমি ইনফার্টিলিটি ক্লিনিক যুক্তই ছিলাম আজ বহু বছর। তা আমি বর্তমান দিনেও মানে এই রাজনৈতিক জগতে রাজনীতিতে আসা, নিজের নির্বাচিত হওয়া, দিদি বাড়তি দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমি ওই আমাদের ইনফার্টিলিটি পেশেন্টে আল্ট্রাসাউন্ডটা করি, রোজ করি। এই মুহূর্তে আবার ছুটি নিয়েছি, কারণ নির্বাচনী প্রচার, তারাও সেটা বোঝে। কিন্তু আমি প্রত্যেক দিন ওইটুকু করি, যেটা অনেক বেশি ক্লিনিকে সময় দিতাম তখন, কিন্তু এখন সংক্ষিপ্ত। তবে ওই ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড সেটা গেল এটা, ফলে ওই টাচটাও আছে। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ কর্মীদের, হ্যাঁ অবশ্যই ওদেরকে অনেক অ্যাসিস্ট্যান্স। আমি মনে হয় কোনো একটা ভিডিও তো দেখছিলাম, কোনো কর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনি মানে প্রাথমিক যে চিকিৎসা, প্রাথমিক তো আচ্ছা, আপনার মেয়েরা কতটা আপনার উত্তরসূরি হয়ে উঠতে পারছে? সম্ভবত পূজা পাজা এবং নম্রতা পাজা, মানে একজন বোধহয় ডাক্তারি করছে আর একজন কাউন্সিলর। আমি একবার বলে দিই, এখন আমি বিলিভ করি যে সন্তানের তার নিজস্ব জীবন, তার নিজস্ব চয়েস থাকবে, তার নিজের ক্যারিয়ারের মানে ও কিভাবে তৈরি করবে সেটা তার স্বাধীনতা। এটা আমি কিন্তু পূজা পাজা, আমার বড় মেয়ে কিংবা ছোট মেয়ে নম্রতা পাজার ক্ষেত্রে তারা কিন্তু তাদের জীবনটা নিজের মতোই তৈরি করেছে। পূজা যেমন ল স্টুডেন্ট, ল গ্র্যাজুয়েট, ও পাশ করেছে। তারপর দিদি যখন এই প্রস্তাবটা দিলেন 2021-এ, ওকেও একটা সিট দেওয়ার বেলা, তখন ওয়ার্ড 80 দাঁড়িয়ে ও জিতেছে। এবার ধরুন ওর স্বাধীনতা, ও এটা ভালোবেসে করবে, অবশ্য বেশ ভালো দক্ষভাবেই করে। আর ছোট মেয়ে নম্রতা মেডিকেল কলেজে থেকে পাশ করেছে, এখন করছে পোস্ট গ্রাজুয়েশন ডার্মাটোলজি। তা ধারাবাহিক এই বাড়ির ডার্মাটোলজি স্কিন, এটা দাদুর আমল থেকে আছে, সেটা দেখুন কিভাবে সুন্দরভাবে চলে এলো। তো এটাও কিন্তু তার স্বাধীনতা, এবং ও তার কৃতিত্ব যে অর্জন করেছে সেটা তাকেই দেবে। অবশ্যই আমরা সাপোর্ট থাকি। শুধু ওই যে হ্যাঁ ডাক্তারের ছেলে ডাক্তার ইত্যাদি, ওইগুলো কেন ছেড়ে দিন না ওদের, তারপর দেবে, এটা তো নেসেসারি নয়। আবার পলিটিক্সের ক্ষেত্রে যখন আসে, এটাই কতটা সমালোচনা ঝড় উঠে, ওরে বাবা একবারই তার ছেলে মেয়েও রাজনীতিতে এসছে, ডাইনেস্টি পলিটিক্স বলে, কিন্তু ডাইনেস্টিক ডক্টরস বলবে না, ডাইনেস্টিক ইঞ্জিনিয়ার্স বলবে না, ডাইনেস্টিক টেলার বলবে না, ডাইনেস্টিক ফার্মার বলবে না। রাজনীতিবিদ যখন বাবা কিংবা মা রাজনীতিতে আছে, সন্তানরা যদি আসে বলবে ডাইনেস্টিক পলিটিক্স। এই বিজেপি বলে। কিন্তু সফলতার ব্যাপারেও তো একটা ব্যাপার আছে। দেখুন, যদি আলোচনা করতেই হয়, বহুবার কিন্তু আপনার যে শ্বশুর মশাই, তার মেয়ে কন্যা মহুয়া মণ্ডল, তিনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তেমন ভাবে সাফল্য পেতে পারেন। কিন্তু আপনি বৌমা হয়ে কিন্তু আপনি প্রথম থেকেই সাফল্য পেয়েছেন। এইটা তো একটা কোথাও না কোথাও ক্লিক করবার ব্যাপার। অজিত পাজার কৃতিত্ব, মমতা ব্যানার্জির কৃতিত্ব। এবার তারপরে ওই পজিশনটাকে ধরে রাখার জন্য আমি পরিশ্রম করেছি। না, সেই পরিশ্রমের আপনি ফসলও পেয়েছেন, এবং পরিশ্রমটা কি বলবো, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের মানে পুরো মানে দুয়ারে দুয়ারে। কিন্তু তাছাড়াও কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, তিনি শ্যামপুকুরের বাইরেও কিন্তু রাজ্যের মন্ত্রী। রাজ্যের যেখানেই যখন মানে শশী পাজার নাম এসেছে, একটা কিন্তু আলাদা সম্মানের সাথে, এই যে মানুষের ভালোবাসা, এই মানুষের ভালোবাসা কিন্তু সারা বাংলা জুড়ে। এইটাকে কিভাবে অর্জন করছে? অনেস্টি, মানে
এবং স্বচ্ছতা রেখেছি আমার কাজে। এবং কাজে আমার মনে হয় প্রত্যেকটি কাজ খুব সিরিয়াসলি করার চেষ্টা করি, সেটাই। মানে আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন এবং সত্যি যাতে মানুষের, ধরুন যে কোনো কাজ, যেটা প্রশাসনিক কাজ, যে কোনো প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন প্রকল্পের সেই সাফল্যটা নির্ভর করে যখন আমরা দফতরে থেকে সেটাকে ভালোভাবে ঠিকভাবে কাজটা বাস্তব করে একবারই মাটির স্তরে যার জন্যে প্রযোজ্য তার কাছে পৌঁছয়। এইটা যখন করার ক্ষেত্রে এখানে দুটো অপশন আর থাকে না, ওটাকে করতে হবে ভালোভাবে, নিঃস্বার্থভাবে এবং এফিসিয়েন্সি দিয়ে, মানে পৌঁছতে হবে, সময়ের মধ্যে পৌঁছতে হবে, বিলম্ব করলেও দেয়, এবং 100% সত্যি ভালো করে মানুষের ভালো চাইতে হবে। আপনার প্রথম নির্বাচন তো মনে হয় 2010। 2010-এ আমি কলকাতা পৌরসভার। আচ্ছা, আপনার তখন মনে হয়নি যে এতদিন থেকে রাজনীতি করে পৌরসভায় টিকিট, একেবারে কাউন্সিলর, নাকি আপনি মনে হয়েছিল যে এই যে ডাউন টু আর্থ? না, ওটাই তো প্রথম আরম্ভ, প্রথম আরম্ভ 2010 প্রচুর আগে থেকে সেটা অর্গানাইজেশন। আমি বললাম তো, আমি কোনো ইলেকটোরাল পলিটিক্সের প্রত্যাশা রাখি। বাবার জন্য বাবা যা বলতেন সেটা করতাম। বাবা যখন চলে গেলেন আমি একবারই দরজা বন্ধ। আমি আমার চিকিৎসা জীবনে পুরোপুরি আবার শুরু করলেন। তো আবার দিদি বললো যে না, ওরকম দরজা বন্ধ করলে হবে না, মানে দিদিটাকে আবার নেমে পড়েছে। অজিতদা চলে গেছেন, তুমি মানে 2010-এ 26 নম্বর ওয়ার্ডে পৌরসভায় টিকিট, তারপরে পৌর প্রতিনিধি, তারপরে এমএমআইসি, তাই তো? শিক্ষা সম্ভবত 2010-এ যখন পৌরসভা, তারপরে এমএমআইসি এডুকেশন, সেটা 2015 অবধি ছিল। আমি এটাও দেখেছি যে আপনি যখন এমএমআইসি শিক্ষা ছিলেন তখন কিন্তু আপনি পৌরসভা স্কুলগুলো কিভাবে আরো ডেভেলপ করে এবং শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিজ্ঞপ্তি দেওয়া, সেগুলো কিন্তু আপনি করেছেন। এমএমআইসি এডুকেশনের সত্যি সকলেই বলে টাচবুক সাফল্য পাওয়া, আর যা দুরবস্থা পড়ে গেছিল যারা, তারা দেখুন আপনার সঙ্গে আমি পড়াশোনা করেছি। 2011-র আগে যেভাবে কলকাতা পৌরসভা স্কুল যে অবস্থায় রেখেছে, মানে ওটা ছিল যেমন কলকাতা পৌরসভার একটা সংবিধান থাকে, সেটা ছিল যে এটা অব্লিগেটরি, মানে এটা জরুরি নয় যে আপনাকে পৌরসভা স্কুলগুলো খুব ভালোভাবে করতে। পৌরসভা কি করে? নর্দমা, রাস্তা, বস্তি উন্নয়ন, আলো, জল, এই বিষয়গুলোতে। আবার পৌরসভা স্কুল আবার কি আছে, আপনি করতেও পারেন না। 2010 সালে তখন বামফ্রন্টের সরকার, আপনি করতেও পারেন না করতে পারেন, এরকম অবস্থাতে ওই হালতে হবে। কারণ আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট এডুকেশন, এটা আমার প্যাশন। ফলে ওই স্কুলগুলোকে ওই দুরবস্থা থেকে আমরা যেই জায়গায় নিয়ে এলাম, তখন কলকাতা পৌরসভার মেয়র পুরোপুরি, তখন সুমন চ্যাটার্জি, পুরোপুরি সে বলেছিলেন দিদিভাই আপনি করুন, যেরকম পুরো স্বাধীনতা। এবং এই কলকাতা পৌরসভার স্কুলগুলোকে পরিকাঠামো দিক দিয়ে উন্নয়ন, নিজের ওল্ড বিল্ডিংগুলো ফাইন্ড আউট করা, অনেক বিল্ডিং হাতছাড়া হয়ে যাচ্ছিল, প্রমোটিং ইত্যাদি হচ্ছিল, বামেদের মানে মিটিং হতো ওখানে, অটো ইত্যাদি পার্ক থাকতো, সমস্ত খালি করা, পৌরসভা স্কুলগুলোকে খোলা। তারপর ওই বাংলা মিডিয়াম, উড়িয়া মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উড়িয়া মিডিয়ামও আছে। হ্যাঁ করেছি। আচ্ছা, আপনি করেছেন? হ্যাঁ, 108 নম্বর ওয়ার্ডে দিকে। অবশ্য বর্তমানে তো নিশ্চয়ই আরেকজন আছেন এমএমআইসি, আমি এখন বর্তমান স্ট্যাটাস নিয়ে অতটা আপডেটেড নই, কিন্তু এই যেখানে উড়িয়া বেল্ট ছিল আমি পেতাম, তা ওইখানে করতাম বেঙ্গলি, উড়িয়া, হিন্দি এবং ইংলিশ মিডিয়াম ওয়াজ ভেরি, কারণ ওটা আমি পুরোপুরি ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে পড়লাম পার্টনারশিপ। ব্রিটিশ কাউন্সিল বলল আমি আপনার শিক্ষকদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করে দেবো, ওরাও ইন্টারেস্টেড হবো। মানে ওটা একটা খুব সুন্দর, আমরা ইংলিশ মিডিয়াম আরম্ভ করতে পারলাম। আর আরেকটা আমি দেখতাম, অনেক বড় স্কুল একটা আছে, প্রাইভেট স্কুল, পাশেই এই পৌরসভা স্কুল আছে। এই ডিফারেন্সটা কেন থাকবে? ওরা টাকা পয়সা দিয়ে, আমিও তো প্রাইভেট স্কুলে চলে এসেছি, টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছে, আর এই হয়তো সে টাকা পয়সা নেই, সেই অ্যাক্সেসটা নেই। এই দুটোকে ব্রিজ করো, এই বাচ্চাদের মধ্যে থাকবে, মানে বাচ্চাদের মধ্যে বিভাজন থাকবে, তখন এই 6টা কি 8টা স্কুল, প্রাইভেট স্কুল, ওরা ইন্টারেস্টেড, ওটাকে কলকাতা লার্নিং প্রজেক্ট বলা হবে। তারা
ওই বাচ্চাগুলো আসতো এই স্কুলে, এই বাচ্চাগুলো যেত ওই স্কুলে, জাস্ট একটা ইন্টারাকশন হতো, ব্রিজ করতে। আর আপনি ওই প্রাইভেট স্কুল থেকে মার্টনিও ছিল, মার্টনাই স্কুল ছিল, সেন্ট জেভিয়ার্স ছিল, কুইন্স অফ দ্য মিশন ছিল, এই চারটে অবশ্যই মনে আছে। আর কোথায় এপিজে গ্রুপ থেকে ছিল আরেকটা পার্ক, এপিজে পার্কের অ্যাসেম্বলি অফ গড চার্চ। এই প্রাইভেট স্কুলস আমাদের পৌরসভা স্কুলের স্টুডেন্টসদের সঙ্গে ইন্টারাক্ট করতো। কি আনন্দ ওরা এসে এদেরকে শেখাতো, আর এরাও তাদের জন্য বসে থাকতো। আচ্ছা, ইন্টারাকশন বিটুইন চিলড্রেন ইজ জাস্ট রিমার্কেবল। মানে যে যার নিজেরটা, ওরা দিদি এসছে, ভাইয়ারা এসছেন, বুঝতে পারে ওরা এজ ডিফারেন্সটা ওইটুকু। কিন্তু একদম আমরা বড় বুড়োরা গেলে আর ওদের মধ্যে ওদের স্পোর্টস, প্রাইভেট স্কুলে স্পোর্টস হতো, এরাও পার্টিসিপেট করতো, একটা আলাদা ইভেন্ট হতো, এই ব্রিজিংটা খুব দরকার ছিল, সেটা করেছিলাম, খুব সুন্দরভাবে হচ্ছিল। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই বুঝে গেছেন যে এনাকে দিয়ে প্রফেশনাল আর প্রশাসনিক কাজটা খুব না, ভালো কিন্তু হয়। এটা আমি কত কম সময় করলাম। ধরো 2010 থেকে 2013 ডিসেম্বর দিদি আমাকে মন্ত্রী হিসেবে নিয়ে নেয়। তখন বললো এইটা তোমায় ছাড়তে হবে। সো জাস্ট মানে 2.5 years, তার মধ্যে আমি মিড ডে মিল কিচেন করি, খুব পুরো মানে স্বাধীনতা দিয়ে দিল। পৌরসভায় মিড ডে মিল, তাই তো? মিড ডে মিল পৌরসভার কিচেন, একটা আমার বাগবাজারে হয়েছে, আর একটা গার্ডেন বিচে হয়েছে, আর একটা এন্টারি বিচ হয়েছে। আমার একটাই ছিল, মিড ডে মিল তৈরি হবে, একই রকম খাবার সব বাচ্চারা পাবে। দেখা গেল আগে যেটা হচ্ছিল, যে খাবার রান্না হচ্ছে, কেউ হয়তো ভালো খাচ্ছিল, কেউ একটু কম খাচ্ছিল, কেউ বেশি। কেন? একটা কিচেন হবে, এটা 3 রকম কিচেন, 3 জায়গায় কিচেন, রান্নাটার কিপিং সেম ভালো ছিল। আর ভেহিকলস করে দিলাম, সময় মতো খাবার যাতে ওদের পৌঁছয়। তাতে মিড ডে মিল যেটা বাগবাজার ওটা আমাকে ইস্কন সাহায্য করবে এইভাবে। মানে তখন থেকেই বাংলা বুঝে গেছে যে এখন আমরা সঠিক প্রশাসনিক মানুষজনকে পাচ্ছি, এবং যেটা দিদি করবে ভালোভাবে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে সঠিক জায়গায় সঠিক মানুষকে বসিয়েছে। আচ্ছা, আপনার তো পরিবার শুধু রাজনীতি, কালচারাল, আপনার শ্বশুর মশাই নটি বিনোদিনীর মানে 100-এর ওপর প্রচুর নাইট করেছে, কখনো আপনাকে অনুরোধ করেছে যে অভিনয় করবার জন্য? ওটা করি, ওটা আমি করিনি, ওটাতে কিন্তু আপনার ছিল। আপনার আচ্ছা, পূজা পাজা হ্যাঁ, তুমি ছিলেন? ও কত ছোট, আচ্ছা, কিন্তু ও খুব বড়। এবং জানিয়ে রাখি, ওটা তো গ্রুপে ছিল। আচ্ছা, এবং জানিয়ে রাখি যে ওনার কন্যা মহুয়া মণ্ডল যেমন ছিলেন, হ্যাঁ, ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ছিল। এবং প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ। মুর্মুখ রায় হয়েছে, আমি দেখেছি। অত্যন্ত সফল। হ্যাঁ, আর দেখুন, যখন রামকৃষ্ণ মিশন বেলুর মঠ, ওখানে গিয়ে নটির বিনোদিনী এবং শ্রী শ্রী ঠাকুরের ভূমিকায় বাবা, মানে স্বামীজিরাই মুগ্ধ হয়ে গেছে। মুগ্ধ হয়ে গেছেন। এবং লন্ডনে নাকি একেবারে মাইনাসে নাকি গিয়ে, মাইনাস ডিগ্রি হ্যাঁ, চলছিল, খালি তখন নাকি গায়ে। খালি গায়ে অভিনয় করছে। ওনার অন্য মানে তখন আর ওনাকে চেনা যেত না। আচ্ছা, একটা ঈশ্বর তো মানে ক্ষমতা তার একটা মানে মধ্যে। ওটা আরম্ভ হওয়ার আগে অন্যরকম ছিল, অন্যরকম হয়ে যেত। আর তারপরে উনি যে ওই যে সাজটা ছিল, হুম, তাকে, তার মেকআপ আর্টিস্ট কিন্তু একজন মুসলিম। আচ্ছা, বলবে বিজেপি কে আপনি কি বলবেন? আচ্ছা। বাবাও তো তখন তৃণমূল, এসবগুলো আমরা না, আপনি যে বললেন না, সত্যি কথা গায়ে কাটা দিচ্ছে, মানে এইরকম একটা মানে কোথায়? মানসিকতা। দ্যাট ইজ কমিউনাল হার্মনি। তাকে যে মেকআপ করতো শ্রী শ্রী ঠাকুর, অজিত পাঁজা সেই ভূমিকায়, আর তার মেকআপ করছেন একজন মুসলিম মেকআপ আর্টিস্ট। এটা থেকে অনেক কিছু শেখার আছে। যারা সমাজকে ধ্বংস করছে জানে না বেঙ্গলের স্পিরিট। আমি জাস্ট বললাম, মানে আমরা এগুলো বলি না বলে হয়তো অনেকেই জানেন না, কিন্তু অনেকেই জানেন, এবং মানে এটাই আমাদের না, spirit। জানানো তো প্রয়োজন, এবং জানা তো দরকার। আজকালকার যারা নতুন প্রজন্ম রয়েছে তাদেরও তো এটা শেখা দরকার, না? এটা তো অনেক শিক্ষণীয়। সেই সময় ওই নাটক দেখতে অনেকেই যেমন এসেছিলেন, রাজনীতিবিদরাও এসেছিলেন। তো এটা ছিল, জ্যোতিবাবু এসেছিলেন, আমি হয়তো ওইটাতে যাইনি, কিন্তু তিনি কত অ্যাপ্রিসিয়েট করবেন ওই কালচারাল বন হন যেটাকে বলে ছিল। তো খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল বাবা নাটকে। আপনি আবার ভাবুন, এটা করলে 2004-এর লোকসভা ইলেকশন আসছিল, তখন মোহাম্মদ সেলিম দাঁড়িয়ে ছিল।
মোহাম্মদ সেলিম রাজাবাজারে যখন ক্যাম্পেইন করছে তখন উনি মোহাম্মদটাকে এম বড় আচ্ছা। ডি বড় মোহাম্মদ হুম। সেলিম লিখতেন। আর ওটাই যখন তথাকথিত হিন্দু পাড়াতে এলে ওটা হচ্ছে স্মল এমডি হয়ে যাচ্ছে সেলিম। আমরা এগুলো দেখেছি, মানে বিভাজনের একটা রাজনীতি। বিভাগ। কি বলবেন, আমরা দেখেছি এই সমস্ত। তখন আমি আরো মেচিওর হয়েছি, দেখেছি, অ্যাজ এ পাবলিকও আপনি অনেকেই নোটিস করেছি। ফলে এনারা বিজেপির অ্যাগেনস্ট বললে ওই বীজটা যে ওদের মধ্যে ছিল না, তা আপনি এক্সপ্লয়েট করেছেন ওই কমিউনিটি। রাজাবাজারে গিয়ে ওইভাবে লেখা, আর ধরুন রাজা দীনেন্দ্র স্ট্রিটে অন্যভাবে লেখা। আচ্ছা, আমি আবার চলে আসি আপনার শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে। গেটে ঢোকবার সময় দেখলাম গেটটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা। কার বাড়িতে ইট ফেলছো, গুন্ডা বিজেপি গুন্ডারা জানতো কার বাড়িতে ফেলছো।